ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, বাংলার শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের অসংখ্য ছাত্রছাত্রীকে বোর্ডে র্যাঙ্ক করেছি, তোমরা পড়বে। আজকে আমি তোমাদের কাছে অষ্টম শ্রেণীর যে পথের পাঁচালী ধারাবাহিকভাবে শুরু করছি উপন্যাসটি ছোটদের জন্য। আজকে তৃতীয় অধ্যায় শুরু করব। ইতিমধ্যে তোমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় পেয়ে গেছো, আজকে তৃতীয় অধ্যায় শুরু করবো। এবং অবশ্যই বলবো অষ্টম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো বা যারা গল্প শুনতে ভালোবাসো সবার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই উপন্যাসটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের তৃতীয় পরিচ্ছদ আজকে আমি তোমাদের শুরু করছিলাম। 1 আর 2 ইতিমধ্যে আমরা দিয়েছি এবং অবশ্যই বলবো যে এখনও যদি আমার কোনো পরিবারের সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো। কোনো অভিভাবক অভিভাবিকা থাকলে তার ছেলেমেয়ে যদি অষ্টম শ্রেণী পড়ে বা আপনারা যে শুনতে ভালোবাসেন অবশ্যই শুনবেন, মন সমৃদ্ধ হবে। আজ শুরু করছি তৃতীয় অধ্যায়। দেখো এবং কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাও আমি বলে দেবো। প্রথমেই বলছি, দেখো অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। তাহলে অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। প্রথমেই বলছে অপুর ভাবুক মন কিন্তু নিবদ্ধ ছিল কোন দিকে বলতো? একটা গাছের দিকে অপু তাকিয়ে অনেক কিছু কল্পনা করত। কেবল তার মাথাটা তাদের বাগানের জানলা কি রোয়াক থেকে দেখা যায়, অর্থাৎ ওই যে গাছটার মাথাটা তাদের জানলা থেকে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে তাকিয়ে দেখতো। তোমরা যদি বই থাকে 12 পাতায় খুঁজবে। আর আমার মনে হয় বই ছাড়া, আমি সব স্টুডেন্টদের বলি বইটা হলে তোমার কল্পনা শক্তি জাগ্রত হবে না। বই বন্ধ করেই তুমি হেডফোন দিয়ে শুনতে পারো বা মন দিয়ে শুনলেও হবে। তো মাঝে মাঝে সেই দিকে তাকিয়ে থাকতো। সে কোন দিকে তাকিয়ে থাকতো? ওই গাছটির দিকে তাকিয়ে থাকতো। যতবার সে চেয়ে দেখে ততবার যেন অনেক অনেক দূরের কথাই কোনো দেশের কথা মনে হয়, অর্থাৎ অনেক অনেক দূরের কথাই অপুর মনকে যেন কোথায় নিয়ে চলে যেত। অপু কিন্তু সেইখান থেকে ফিরে আসতে ভীষণ কষ্ট হতো। কোন দেশ এটা ঠিক ধারণা করতে পারতো না, শুধু মনে হতো অনেক অনেক দূরে, কিন্তু সেটা কত দূর কোথায় এটা কিন্তু অপু কখনো নিজেকে ঠিক করতে পারতো না। মাঝে মাঝে হারিয়ে গিয়ে কেঁদেও ফেলতো। কোথায় যেন কোথাকার দেশ শুধু মনে পড়ে। অপু তো মায়ের মুখে প্রচুর গল্প শুনেছে, সেই রকমই কোনো একটা গল্পের বহুদূর দেশ। মার মুখে এইসব দেশের রাজপুত্রদের কথা সে শোনে। অনেকবারই রাজপুত্রদের কথা শুনেছে, তেমনই একটা কিছু হতে পারে। অনেক দূরের কথাই তার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করত। যখনই অনেক দূরের কথা ভাবতো অপুর মনে যেন কোথায় একটা বিস্ময়, একটা আনন্দ, যেটা অপু কারোর কাছে প্রকাশ করতে পারত না। শুধু অনেক দূরের কথাই অপুর মনে কখনো অবাক, কখনো আনন্দ, সব মিশিয়ে একটা অপূর্ব অনুভূতি। নীল রঙের আকাশটা অনেক দূর, অপুর মনে হতো নীল আকাশ অনেক দূর। ঘুড়িটা, কুঠির মাঠটা অনেক দূর। অপুর কল্পনায় ভাসত যে নীল আকাশ তা অনেক দূর। অপুর কল্পনায় ভাসত যে কুঠির মাঠ সেটা অনেক দূর। কারণ ছোট হতে হতে অনেক ছোট হয়ে যায় আর অপুর মন ওদিকে হারিয়ে যায়। তাই সে বোঝাতে পারতো না, বলতে পারতো না কাউকে। এসব কথাই তার মন যেন কোথায় উড়ে যেত, অপু ঠিক করতে পারতো না। এবং সবচেয়ে অবাক কৌতুকের বিষয় এটা, অনেক দূরের এই কল্পনা তার মনকে অত্যন্ত চেপে যেন কোথায় নিয়ে ফেলে যেত। অপুর মনকে নিগড়ে অনেক দূরে একটা চাপা কষ্ট অপুর মধ্যে হতো। অপু এটা কাউকে প্রকাশ করতে পারতো না। ঠিক সেই সময় মায়ের জন্য তার মন কেমন করে উঠত। শুধু মনে হতো অপুর যে মায়ের কাছ থেকে অপু অনেক দূরে যেন একেবারে হারিয়ে যাচ্ছে। সে এবং যেখানে যাচ্ছে সেখানে তার মা নেই, মাকে সে হারিয়ে যাচ্ছে। অমনি মায়ের কাছে যাবার জন্য তার মন আকুল হয়ে পড়ত। শুধু মনে হতো যে মায়ের কাছ থেকে সে কিন্তু হারিয়ে যাচ্ছে, আর মায়ের কাছে যাবার জন্য তার বারবার সেই মন কিন্তু আকুল হয়ে উঠত। কতবার এরকম হয়েছে, কতবার ফিরে আসতে কষ্ট হয়েছে। আকাশের গায়ে অনেক দূরে একটা ছোট্ট চিল, আকাশের গায়ে একটা ছোট্ট চিল অনেক দূরে ক্রমে ছোট্ট 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 হয়ে নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলে অনেক দূরে মিলিয়ে গেল।
আর অপু শেষ বিন্দু পর্যন্ত তাকিয়ে থাকতো সেই অনেক দূরের প্রতি। তাকিয়ে থাকতে থাকতে যেমন উড়ন্ত চিড়িটা দৃষ্টিপথে বের হয়ে যেত, যখন সেই উড়ন্ত চিড়িটা তার চোখ ছাড়িয়ে বহু দূরে হারিয়ে যেত, তখন কিন্তু অপুর চোখ নামিয়ে ছুটে এসে ছটফট করতো অপু। খুব কষ্ট হতো অপুর, কারণ অপু বাস্তব জগতে ফিরে আসতে পারতো না। অপু ছটফট করতে করতে মায়ের কাছে হারিয়ে গেছে বলে মায়ের কাছে ছুটে গিয়ে এক দৌড়ে মায়ের কাছে গৃহ কার্যরত মাকে জড়িয়ে ধরত এবং মা বলতো, আরে দেখো দেখো ছেলের কাণ্ড, ছাড় ছাড়, দেখতিস না সবরি হাত, মা তো রান্না করছে, কাজে সবরি হাত থাকবেই তো। তার জন্য কিন্তু অপুকে বোঝাতো যে এখন সবরি হাত, তুই ছাড় না। এবং যখন কিছুতেই ছাড়তো না, তখন ওর মা ভাবতো অপুকে আদর করে না বোঝালে অপু কিছুতেই ছাড়বে না, তাই আদর করে বলতো, ছাড়ো আমার মানিক আমার, সোনা আমার, এই দেখো তোমার জন্য চিংড়ি মাছ ভাজছি। দেখো চিংড়ি মাছ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। নদী থেকে কুচো চিংড়ি আমার কিন্তু ওরা ধরে আনতো, ভাজতো, অপুদের বিনে বয়সে সংগ্রহ করতো। কিন্তু কুচো চিংড়ি সবারই ভালোবাসে, কলদা চিংড়ির চেয়েও আমার তো কুচো চিংড়ি খেতে খুবই ভালো লাগে। কার না ভালো লাগে? এক বাটি গরম যদি ওই কুচো চিংড়ি আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়, অপুর তো ভীষণ ভালো লাগতো। তাই বলতে, এই দেখো তোমার জন্য চিংড়ি মাছ ভাজছি, তুমি যে চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসো, হ্যাঁ দুষ্টুমি করো না, ছাড়ো সোনা আমার। অনেক কষ্টে আদর করে স্নেহ ভালোবাসা এবং চিংড়ি মাছ আর লোভ দেখে অপুর মা অপুকে ছাড়াতো, নচেত অপু জড়িয়ে ধরতো মাকে, শুধু মনে করতো সে অনেক দূরে হারিয়ে গেছে। আহারাদির পর দুপুরবেলা তার মা কখনো জানলার ধারে আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশিদাসী মহাভারত খেলা সুর করে পড়ত। এই মহাভারতের পাঁচালী সুর অপুর ভীষণ ভাল লাগতো। সুর করে করে অপুর মা পড়তো, অপু সুরতে রপ্ত করে ফেলেছিল। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই যে পাঁচালী সুর, এই সুরে কিন্তু পাঠ হতো। পাঁচালী, রামায়ণ, মহাভারত, সত্যনারায়ণের পাঁচালী, এগুলো কিন্তু অপু শিখে ফেলেছিল। অনেক সুর আছে যাতে তোমরা করজোর করিয়া বন্দিব গজাননে, পানিপটি প্রণাম পার্বতী পঞ্চাননে, প্রণমোহ শ্রীরাম লক্ষণার সীতা, সপ্তমাতা বন্দিয়া বন্দিব পঞ্চ পিতা, শিক্ষা দীক্ষা গুরুর চরণ বন্দে মাথে, ইন্দ্রচন্দ্রে অরুণ বরুণ জোড়াতে, সত্যপীর সাহেবে শ্রীরাম শত শত, জগদনে যাইর যার কেরামত। তোর অপু হয়তো হরিবল হরিবল করতো। এরকম সুর কিন্তু অপুর মা পড়তো আর অপু মন দিয়ে শুনতো। বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খ চিল ডাকতো, অপু এক মনে শুনতো। অপু নিকটে বসে মায়ের হাতে লেখা ক খ লিখত, লিখতে লিখতে এক মনে মায়ের মহাভারত পড়া সুর শুনতো। জানলার বাইরে বাঁশবনে দুপুরে রৌদ্র মাখানো শ্যাওড়া ঘেটু বনের দিকে তাকিয়ে তাকিয়ে অপুর মহাভারতের, বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে তন্ময় হয়ে যেত। যখন মা মহাভারতের যুদ্ধের কথা পড়তেন, অপু কিন্তু কল্পনা করত প্রত্যেকটি চরিত্রকে। তাই মনে হতো মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তার কাছে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের এসেই থাকে। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে সবচেয়ে কর্ণ চরিত্র ভালো লাগে কেন, এইটা আর অনেক দূরের কথায় এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা কেন কর্ণের চরিত্র ভালো লাগে তোমরা জানো নিশ্চয়ই, যে কর্ণ কুন্তির কুমারী অবস্থার সন্তান। সূর্যের সাথে কর্ণের কুন্তির প্রণয় হয়েছিল এবং সূর্য কর্ণকে কুন্তিকে বিয়ে করেনি। সূর্য কুন্তিকে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সূর্য কুন্তিকে বিয়ে করেনি। তাই কুমারী অবস্থায় কুন্তির সন্তান হয়। লোকলজ্জার ভয়ে কুন্তি তার প্রথম সন্তান কর্ণকে ফাঁসি দেয়। কোনো এক দম্পতি অধীরথ রাধা কুড়ি মানুষ করে, শূদ্র বংশ নিচু বংশে জন্ম, পরবর্তীকালে সে রাজ অধিকার পায়নি। যারা এবং পরবর্তীতে পরবর্তীকালে কুন্তির বিয়ে হয় পাণ্ডুর সাথে। পাণ্ডুর 5 ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কিন্তু প্রথম সন্তান তো অবশ্যই কর্ণ। ক্ষুদ্র ঘরে মানুষ হয়েছে বলে কর্ণের পরিচয় ছিল না বলে কর্ণের অধিকার দেয়নি তার নিজ মাতা ভ্রাতা ভাইরা, কিন্তু তার বিমাতার সন্তান অর্থাৎ কৌরবরা কর্ণকে জায়গা দিয়েছিল এবং একটি রাজ্যে রাজাও করেছিল। এবং কৌরব পক্ষের কর্ণ যে যুদ্ধ করতে যাবে, সেদিন কুন্তি গিয়ে বলল
কি কর্ণ তুমি আমার সন্তান আর কর্ণ তোমার ভাই। এইভাবে কর্ণকে খুব কষ্ট দিয়ে যুদ্ধ করতে দেয়নি। কর্ণ বলেছিল, মা আমি কখনো এই জায়গায় আসতে পারছি না মা। সেখানে তুমি তুমি অর্জুনকে বাঁচাবার জন্য এসেছো, আমাকে বাঁচাবার জন্য নয়। এই যে একটা প্যাথেটিক জায়গা, করুণ কাহিনী। এবং কর্ণ জানি যে ইন্দ্র রাজা সঙ্গেলার ইন্দ্র অতি কৌশলে কর্ণের যে কবচ কুণ্ডল, যা কর্ণকে নিহত করা যেত না, সেটা কিন্তু নিয়ে চলে যাবে। রথের চাকা মাটিতে পুঁতে যাবে, কর্ণকে অসহায়ভাবে নিরস্ত অবস্থায় মারবে অর্জুন। এই অন্যায় যুদ্ধকে আমরা দেখেছি, এর মধ্যে কিন্তু আছে। তাই এটা নিয়ে আমরা হয়তো আরও আলোচনা করবো। কিন্তু এখানে দেখবে কর্ণের চরিত্র, কর্ণের ভালো লাগে কেন, এটা তোমাদের কাছে সবচেয়ে ভালো বিষয়। এর কারণ কর্ণের উপর তার জন্য কেউ একটা মায়া হয়ে গেছিল, ভীষণ মায়া হয়ে গেছিল। রথের চাকা মাটিতে পুঁতে গেছে, কর্ণ এক হাতে প্রাণপণে সেই চাকা তুলছে তুলছে। সেই নিরস্ত্র কর্ণ অসহায় বিপন্ন, কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করে অর্জুন তীর ছুঁড়ে তাকে মারলো। এটা ভাবতে ভাবতে আমাদের অপুর চোখে জল এলো। মায়ের এই অংশ শুনতে শুনতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হয়ে যেত। চোখের জলে বাঘ কাঁদতো না, থামতো না, এক নাগাড়ে কাঁদতো অপু। কার জন্য? কর্ণের প্রতি। চোখ ছাপিয়ে তার নরম তুলতুলে গাল দিয়ে জল পড়তো। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তার মনোরাজ্যে নব অনুভূতি স্বাধীনত্ব হয়ে একটা পরিচিতি হতে লাগলো। অর্থাৎ অন্যের দুঃখেতে যখন আমাদের চোখে জল পড়ে, তখন তার মধ্যে একটা আনন্দ অনুভূত হয়। বেলা পড়লে মা গৃহকার্যে উঠে গেলে সে বাইরে এসে রোয়াকে দাঁড়িয়ে দূরে এসে অশ্বত্থ গাছটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতো। তো কি হতো, বেলা যখন পড়ে যেত, সেই বেলা পড়ে গেলে রোয়াকে দাঁড়িয়ে দূরে অশ্বত্থ গাছটার দিকে তাকিয়ে থাকতো। হয়তো কড়া চরিত্রের রৌদ্রে গাছটার মাথা ধোয়া ধোয়া অস্পষ্ট, নয়তো বিকেলে রাঙা রোদে অলসভাবে গাছটার মাথা জড়িয়ে আছে। গাছটার দিকে তাকিয়ে মনে হতো এই গাছটার নিচে কর্ণকে মারা হয়েছে, তাই কর্ণের প্রতি তার একটা যন্ত্রণা। সকালের চেয়ে বিকেলে রাঙা রোদ মাখানো গাছটার দিকে তাকিয়ে তার মন কেমন করে উঠত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার উপরে আকাশের তলায় অনেক দূরে এখনো মাটি থেকে রথের চাকা তুলবার প্রাণপণ চেষ্টা করছে। রোদি তোলে মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। অর্থাৎ কর্ণকে অসহায়ভাবে উঠতে হয়েছিল, বীরত্ব ছিল তার কাছে। একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে তার মনে হতো যুদ্ধ জিনিসটা মহাভারতের বড় কম লেখা আছে। অপু আজকে যুদ্ধ করতে চায় কর্ণের মতো করে, কর্ণের প্রতিশোধ নিতে চায়। এর অভাব পূর্ণ করার জন্য এবং আঁচ মিটে যুদ্ধ করার জন্য সে একটা নিজের উপায় বের করেছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্র বানিয়ে সেটা বাড়ির পিছনে, বাঁশবাগানের পথে অথবা বাইরের উঠোনে ঘুরে বেড়ায় এবং আপন মনে বলে। একটা বাঁশের কঞ্চি কিংবা বাখারি যেটা ঝুড়ি তৈরি করে, ওইরকম একটা কঞ্চি নিয়ে সে অস্ত্র বানিয়ে বলছে, কি বলছে? তারপর দ্রোণ তো 10 বাণ ছুড়লেন, আর অর্জুন করলেন কি 200 বাণ ছুড়লেন এবং 200 বাণ ছুড়ে মারলেন। ওহ, তারপর কি যুদ্ধ! বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। এখানে সে মনে যতগুলি বাণ হলে তার আশ মিটে কল্পনা করতে পারে, তার চেয়েও কিন্তু বেশি কল্পনা করতে লাগলো। যা কাশি মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যা শোনা আছে তা অতিক্রম করে না। অর্থাৎ তার সীমিত ক্ষমতার মধ্যেই সব কল্পনা করতে শুরু করলো। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। কি ভয়ঙ্কর যুদ্ধ! দুর্যোধন এলেন, ভীম এলেন, মানে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মহাভারতের রথিগণ মাত্র 18 দিন যুদ্ধ করে নাম কিনে গেছেন। রক্ত মাংসের দেহে জীবন্ত থাকলে বুঝতে পারতেন যশ লাভের পথটা এত সহজ নয়, দুর্গম। আজকেও বসে যুদ্ধ করে দেখিয়ে দেবেন। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করতে মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করতে পারতেন কি? ওর যে আকাঙ্ক্ষা যুদ্ধের, সেটা কেউ পূর্ণ করতে পারে না। গ্রীষ্মকালের দিনটা, বৈশাখের মাঝামাঝি, নীলমণি রায়ের ভিটের জঙ্গলের ধারে সেদিন অপু কিছু করবে। দ্রোণগুরু বড় বিপদে পড়ে গেছেন, কল্পনা করছে দ্রোণ বিপদে পড়ে গেছে। কপিধ্বজ রথ থেকে একেবারে ঘাড়ের ওপরে গান্ডীব ধনু
ব্রহ্মাস্ত্র মুক্ত করার জন্য চোখের পলক মাত্র পুরুষ সৈন্য হা হা করছে। এমন সময় শেওড়া বনের ওদিক থেকে হঠাৎ কৌতুকের সঙ্গে কে যেন জিজ্ঞেস করলো, ও কি রে অপু? অপু চমকে উঠে আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছেড়ে দেখলো তার দিদি জঙ্গল দাঁড়িয়ে আছে, খিলখিল করে হাসছে। এতক্ষণ অপু নাটক করছিল মহাভারতের চরিত্র নিয়ে, অপুই কর্ণ। কিন্তু আজকে দেখলো দিদি যখন ডাকলো লজ্জা পেয়ে সে ধনুকের জ্যা দিয়ে ঘুরিয়ে বললো, তাকালো। অপু তাকাতে বলল, হ্যাঁ রে পাগল, আপন মনে কি বকছিস বিড়বিড় করে? দিদি দুর্গা বলল অপুকে। আর হাত পা আনছিস মাঝে মাঝে, আমি কি দেখে নিচ্ছি? পরে ছুটে এসে সস্নেহ ভাইটির কচি গালে চুমু দিয়ে বলল, পাগল কোথাকার, আমার ভাইটা একটু পাগল। কি বকছিস রে মনে মনে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলতে লাগলো, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা তুই। অবশ্যই দুর্গা হাসি থামিয়ে বলল, আয় আমার সঙ্গে আয়, আর লজ্জা পেতে হবে না। পরে সে অপুর হাত ধরে বনের মধ্যে চলল। খানিক দূরে গিয়ে হাসি মুখে আঙুল তুলে দেখিয়ে বলে, দেখছিস কত নোনা পেকেছে, নোনা ফল, কি করে পাড়া যায় বল দেখি? অপু বল, ও দিদি ও তো অনেক রে, প্রচুর তো, একটা কঞ্চি দিয়ে পাড়া যায় না? দুর্গা বলতে কাজ করতো, ছুটে গিয়ে বাড়ির মধ্যে আঁকছিটা নিয়ে আয় দেখি। হ্যাঁ, ওটা করে পারবো, আঁকছিতে টান দিবি দেখবি পড়ে যাবে। অপু বলল, তুই এখানে দাঁড়া দিবি, আমি আনছি। অপু আঁকছি আনলে দুজনে মিলে বহু চেষ্টা করেও 4-5টার বেশি নোনা ফল পাড়তে তারা পারলো না, কারণ খুব ছোট তারা, আর ওটা অনেক উঁচুতে ছিল। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তা দুর্গা আকশিতে নাগালি পেল না, আর অপু তো পাবেই না। 10 বছরের মেয়ে আর এই 5-6 বছরের। পরে সে বলল, চল আজ এগুলো নিয়ে যাই। নাইবার বেলায়, নাইবার মানে কি চান করাবার সময়, মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে, দে নোনাগুলো আমাকে দে, আর তুই আকশিটা নে। দিয়ে ওরা চললো। দিয়ে বললো, অপু নোলক পরবি? মেয়েরা তো নোলক পরে, ছেলেরা তো পরে না। একটু নিচু ঝোপের উপর ওড়কলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি, দুর্গার হাতের ফলগুলো নামিয়ে ফুলের কুড়ি ছিটতে লাগলো। বললো, এদিকে সরাই তো, তোকে নোলকটা পরিয়ে দিই। মেয়েদের মতো করে উপর নাক নোলক পরিয়ে দিল না। এবং তার দিদি ওড়কলমি ফুলের নোলক পরতে খুব ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করে সে প্রায় খুঁজে খুঁজে নিজেও পরে, আর অপুকেও পরিয়েছে কয়েকবার। অপু কিন্তু মনে মনে নোলক পরে একদম পছন্দ করে, কিন্তু ছেলে তাই পছন্দ করবে কেন? কিন্তু দিদির সঙ্গে ঝগড়া করে কিন্তু খাবার দেবে না, এটা সেটা আনে। তার ইচ্ছে হলো না, তার ইচ্ছে হলো বলে নোলকে তার দরকার নেই। কিন্তু দিদির ভয়ে সে কিচ্ছু করতে পারে না। দিদিকে রাগাবার ইচ্ছা তার একটুও নেই, কারণ দিদি বন জঙ্গল ঘুরে ঘুরে কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করতে লুকিয়ে লুকিয়ে খায়। এমন সব জিনিস জুটিয়ে আনে যা হয়তো কুপথ্য হিসেবে তাদের নিষেধ আছে। কাজে অন্যায় হলো দিদির কথা না শুনে, আর তার সাহসী কুলোয় না। একটা কুড়ি ভেঙে সাদা জলের মতো যে আঠা বের হলো, তার সাহায্যে দুর্গা নাকে ওই কুড়িটা এঁটে দিল এবং নিজেও একটা পড়লো। তারপর ভাইয়ের বুকে হাত দিয়ে নিজের দিকে ভালো করে ফিরে বললো, দেখি 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 তোকে কেমন লাগছে? বাহ, বেশ লাগছে, চল মাকে গিয়ে দেখাই। অপু লজ্জিত মুখে বলল, না দিদি চল না, খুলে ফেলিস না কিন্তু, বেশ লাগছে। বাড়ি এসে দুর্গা নোনা ফলগুলি রান্না করে নামিয়ে রাখলো। সর্বজয়ের মা রাঁধছিল দেখে খুব খুশি হলো, বলো, কোথায় পেলি রে? দুর্গা বলো, ওই তো লিচু জঙ্গলে, অনেক আছে মা, কালকে তুমি পারবে, এমন পাকা একদম সিঁদুরের মতো। সে আড়ালে দাঁড়িয়ে বলল, দেখো মা। অপুকে দেখালো। অপু নোলক পরে দিদির পিছনে দাঁড়িয়ে আছে। সর্বজয় হেসে বলল, ও মা, এ আবার কে? এটা চিনতেই পারছি না। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা থেকে ফুলের কুড়ি ফেলে দিল। বলো, ও মা, দিদি দিদি আমার নোলক পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলে উঠলো, চল রঘু, আমার কাজ শেষ, চল। কোথায় ডুগডুগি বাজছে, মনে হচ্ছে বাদর খেলা দেখাতেছে, চল শীঘ্রই করে। আগে আগে দুর্গা, পিছনে পিছনে অপু ছুটে বের হয়ে গেল সামনের পথ দিয়ে। কিন্তু বাদর নয়, ওই পাড়ার চিনিবাস ময়রা, এটা গুরুত্বপূর্ণ। মাথায় করে খাবার ফেরি করতে বের হয়েছে। চিনিবাস হরিহর রায়ের দরজা দিয়ে এবারে ঢুকলো না। জানে হরিহর খুব গরিব মানুষ, হরিহর সর্বজয়া কখনো কিছু কেনে না, তাই এদের বাড়ি বাদ দিয়ে, অপু দুর্গার বাড়ি বাদ দিয়ে সব বাড়ি ঘুরতে লাগলো চিনিবাস ময়রা। তাহলে ময়রার নাম কি? চিনিবাস ময়রা। কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবু
দুর্গা অপুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, চাই নাকি? অপু দিদির মুখের দিকে তাকালো, কারণ ও তো অসহায়। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়ে বলল, না লাগবে না। এবার চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়ে মাথার ঝুড়ি নামিয়ে বাড়ির ছেলেমেয়েরা করলোপ করতে করতে তাই ঘিরে দাঁড়ালো। ভুবন মুখুজ্জের অবস্থাপন্ন লোক, অবস্থাপন্ন মানে কি খুব বড় লোক। বাড়িতে 5-6টা গোলাও আছে ফসল রাখার, খুব বড় লোক। এই গ্রামে অন্নদারের নিচে জমি জমা সম্পত্তি তার নাম করা যেতে পারে। তা বুঝতে পারছেন এই গ্রামের সবচেয়ে বড় লোককে অন্নদা রায়, দ্বিতীয় বড় লোককে ভুবন মুখুজ্জে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গেছেন, তাহলে ভুবন স্ত্রী মারা গেছেন। বর্তমানে তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এখন সংসারে কর্তী, সেজ ভাইয়ের স্ত্রী এখন কর্তী। তো সেজ বইয়ের বয়স এখন কিন্তু 40-এর ওপর, সেজ বইয়ের বয়স 40। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলে খ্যাতি আছে, ভীষণ কড়া মেজাজ গ্রামে। সেজন্য একখানা মাজা পেতলের সরাই করে চিনিবাসের নিকট মুরকি, সন্দেশ, বাতাসা দশহরা মা মনসার পুজোর জন্য নিলেন। বৈশাখ জ্যৈষ্ঠী মাসে দশহরা হয় তার জন্য। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে এবং নিজের ছেলে সুনীল, তাহলে ভুবন মুখুজ্জের অনেকগুলো ছেলে মেয়ে আছে, কিন্তু ভুবন মুখুজ্জের স্ত্রী মারা গেছে। আর তোমার তার সেজবের স্ত্রীর ছেলের নাম সুনীল, তার নিজের ছেলে সুনীল সেইখানেই কিন্তু দাঁড়িয়ে ছিল, তার জন্য খাবার কিনলো। পরে অপুকে সঙ্গে নিয়ে দুর্গা চিনিবাসের পিছন দিয়ে উঠোনে এসে দাঁড়াতেই দেখলো সেজবু নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়ে একটু ঠেলে দিয়ে বলে, যা না, কারণ নজর লেগে যাবে, গ্রামের চিন্তা ভাবনা। তাই সেজবু নিজের ছেলে সুনীলকে বলে, জানো দেখছে না, জানো এখান থেকে রোয়াকে গিয়ে উঠে খাও, এখানে এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে একটু লাগবে, অর্থাৎ ওই মুরগি বাতাসা এগুলো ঠাকুরকে দেয় আর এটুকু খেতে দিচ্ছে। আসলে লক্ষ্যটা কিন্তু দুর্গা উপর দিকে হাঁ করে তাকিয়েছে না। চিনিবাস চাঙারি মাথায় তুলে অন্য বাড়ি গেল। দুর্গা বলল, আইরপুর চল দেখি যা টুনুদের বাড়ি গিয়ে, কারণ আস্তে আস্তে করে ওরা অন্য বাড়ি যাচ্ছে। এরা সদর দরজা পার হতেই সেজ বউ মুখ ঘুরিয়ে বলে উঠল, দেখতে পারে না বাবা, ছুটিটার কি হ্যাংলার স্বভাব, ছুটিটাকে এই দুর্গা নিজের বাড়ি আছে গিয়ে বসে খেতে না, তা না লোকের দরজায় দরজায় যেমন মা তেমন ছা, এইভাবে বাঁকা সুরে কথা বলতে কে সেজ বউ। এদের বাটির বাইরে এসে দুর্গা ভাইকে আশ্বাস দেবার সুরে বলল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছে দেখিস রাতের সময় 4টে পয়সা নেব, 2টো তোর 2টো আমার, আমি কিন্তু মুরগি কিনে খাবো। খানিকটা পরে অপু জিজ্ঞেস করলো, রথের আর কদিন আছে দিদি? অপু এখনো দিন বলতে শুরু করছে। দেখো এইখানে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে দিই। এখান থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক দূরের কথায় অপুর মনে কি চিন্তা হতো, এটা বড় প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় প্রশ্ন, যে কর্ণের প্রতি অপুর এত ভালোবাসা হয়েছিল কেন? 3 নম্বর হচ্ছে যে চিনিবাস পাড়ায় কি কি বিক্রি করতো সেজ ঠাকুর এদের কি বলেছিল। এইগুলো তোমাদের কাছে 3টে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর অবজেক্টিভ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে মনে রাখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভুবন মুখুজ্জের কে মারা গেছিল, স্ত্রী, সুনীল কার ছেলে, সেজবের, তাই না? এরা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। হ্যাঁ, আর এই গ্রামের সবচেয়ে বড় লোককে নিশ্চয়ই বুঝতে হচ্ছে, উত্তরটি হবে অন্নদা রায়। দ্বিতীয় বড় লোককে উত্তর হবে তোমার ভুবন মুখুজ্জের। আর অপুর মা কি শুরু করে পড়তো, উত্তর হবে মহাভারত। হ্যাঁ, এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়েও আলোচনা করতে পারি। আগে তোমাদের টেস্ট অংশটি পড়তে হবে, তোমাদের কেমন লাগছে যদি তোমরা কেউ আমাকে জানাও তাহলে কিন্তু আমি এই উপন্যাসটি পড়তে আরও বেশি করে উৎসাহিত করব। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কর্ণের প্রতি অপুর মায়া হয়ে গিয়েছিল কেন, একটু আলোচনা করে দিই শেষ অংশে। আমি একবার বলেছি তোমাদের যে কর্ণ হচ্ছে কুন্তির কুমারী অবস্থার সন্তান। সূর্যের সাথে, ক্ষত্রিয় সূর্যের সাথে কর্ণের কুন্তির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সূর্য থেকে বিয়ে করেনি। তারপর কুন্তির কি হয় না, কুমারী অবস্থায় সন্তান হয়ে যায়। লোকলজ্জার ভয়ে আমরা জানি কুন্তি তাকে অবজ্ঞা স্রোতে নদীতে ভাসিয়ে দেয় একটা লাই করে। অধীরথ রাজা কুড়ি মানুষ করে, সেখানে পরবর্তীকালে কর্ণের বিরাট যোদ্ধা দীপ্ত প্রতিভা বিকশিত হয়। কিন্তু কুন্তি জেনে শুনে কর্ণকে গ্রহণ করেনি। কৌরব পক্ষের দুর্যোধন, দুঃশাসন এরা একটা অঙ্গরাজ্যের রাজা করেছিল, তাই কৌরব পক্ষে সেনাপতি হয়ে কৌরব পাণ্ডবের যে যুদ্ধ হবে সেদিন কিন্তু কর্ণ কাছে গিয়েছিল কুন্তি, এবং কুন্তির কাছে
কর্ণকে বলেছিল তুমি আমার জ্যেষ্ঠ সন্তান এবং তুমি চলো যুদ্ধ করতে হবে না, তোমাকে রাজা করে দেবো, আর পঞ্চ পাণ্ডব তোমার সেবা করবে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর আসলে কুন্তির উদ্দেশ্য অর্জুন যাতে নিহত না হয় এটাই। কিন্তু কর্ণ বলেছিল যে মা আমি কি সেখানে গিয়ে তোমাকে মা বলে ডাকতে পারবো? কিন্তু কুন্তি বলে না, তুমি সবার সামনে মা বলতে পারবে না, এটা গোপন কাহিনী। তাই কর্ণ বলেছিল না মা, তাহলে যেতে চাই না, যারা আমাকে অঙ্গরাজ্যে রাজা করেছে আমি সেইখানেই থাকবো। রবীন্দ্রনাথ একটা কবিতায় বলেছেন, জন্মরাত্রে ফেলে গেছে যেমন নামহীন গৃহহীন, আজও তেমনই নির্মম চিত্তে ত্যাগ চরণী। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও, জয় লোভে যশ লোভে যেন আমি রাজ্যভ্রষ্ট নাই হয়, অর্থাৎ নীতিভ্রষ্ট নাই হয়। কর্ণ আমি রব নিষ্ফলের হতাশার দলে, পাণ্ডব পাণ্ডব থাক, আমি কখন আর পাণ্ডবে মিশতে চাই না। এইভাবে কর্ণ, আমরা জানি যে পরবর্তীকালে ইন্দ্রের চক্রান্তে ইন্দ্র গিয়েছিল ব্রাহ্মণ সেজে, আর ডাকা কর্ণের কাছে চেয়েছিল ভিক্ষা। কর্ণ বলে তুমি কি চাই বলো, সোনা রূপা জমি গরু, কিন্তু কর্ণ না, তোর কবচ কুণ্ডলী চাই। এটা কর্ণের বর প্রাপ্ত ছিল, এই কবচ কুণ্ডল থাকলে কর্ণকে নিহত করতে পারতো না। কিন্তু ব্রাহ্মণ সেজে ইন্দ্র চলে যাচ্ছিল, তখন কর্ণ বাধ্য হয়ে ওই কবচ কুণ্ডল নিয়ে চলে যায়। তাই পরবর্তীকালে দেখা যায় যে যুদ্ধের ক্ষেত্রে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে যাবে আর কর্ণকে নিহত করবে, অসহায়ভাবে অস্ত্র না দিয়ে অর্জুন। এই অন্যায় যুদ্ধে কর্ণ নিহত হয়ে যাবে। এই মর্মান্তিক ঘটনা শুনে অপুর চোখে জল ভেসেছিল। এই ঘটনাটি তোমাকে কিন্তু রেফারেন্স সহকারে লিখতে হবে। চাও তোমাদের ভালো নোটস অবশ্যই দেবো। যদি কেউ আমার এই ভিডিও বা ক্লাসটি শুনছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট বা মন্তব্য আমাকে উৎসাহিত করবে ভীষণভাবে। কোনো অভিভাবক অভিভাবিকা যদি থাকেন আপনাদের ছেলে মেয়েদেরকে এগুলো শুনতে দেবেন, এতে ভালোই হবে উপন্যাসটি। আর যদি ছাত্রছাত্রী থেকে থাকো তোমরাও কিন্তু ধারাবাহিকভাবে সঙ্গে থেকো, শুধু একটু কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরবর্তীকালে আরও নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থেকো। আর যাওয়ার সময় একটি কথা বলে চাই, যত বন্ধু আছে সকল বন্ধুদেরকে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলে যেও না, কিন্তু যারা এখন করনি, কিন্তু দুবার করবে না। তাই লাইক তো অবশ্যই করবে, কমেন্টও করবে। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে, আবার বলছি সকলে ভালো থেকো।